অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি পাশের যে গলি, সেই গলি দিয়ে ক্রস করে আপনার বাড়িতে আসতে হয়। ভয় লাগছে না যে এই গলি দিয়ে তো আপনাকে আসতে হয়? না না, এই প্রশ্ন সবাই আমাকে করে। ভয় কেন লাগছে? অ্যাকচুয়ালি ওদের ভয় লাগছে আমি এখানে আছি বলে। ওখানে বুথে সিসিটিভি থাকবে, ধরো ওই কোনায় যদি সিসিটিভি থাকে আমাদের ভোটে এরকম কাভার থাকবে, আমি এখানে ঢুকে ডিবি এটা টিপবো বোতাম। এই ৭৭ নম্বর ওয়ার্ড থেকে প্রত্যেকবারেই তৃণমূল কংগ্রেস লিড পেয়ে এসেছে। যে পেরেছে শেখ মোল্লা, মোহাম্মদ মোল্লা সব গুলো যে খুব ভোট দিয়েছে, কি যেটা জিতিয়েছি। হ্যাঁ, এখন বোঝ। আমার মনে হয় না এই জেহাদি মহিলা যে যাকে শুভেন্দু বলে খালা মমতার জন্য কেউ নেচে নেচে গিয়ে ভোট দিয়েছে বলে আমার মনে হয় না। ভবানীপুর বিধানসভা কেন্দ্রে বাড়ি রয়েছে রজত শুভ্র বন্দ্যোপাধ্যায়, যিনি একজন চিকিৎসক, এবং এই রজত শুভ্র বন্দ্যোপাধ্যায় যিনি একসময় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কথা বলেছিলেন এই আরজি করকে নিয়ে। আর সেই দাদার কাছে এসেছি আপনার এই ভবানীপুরের বাড়িতে। বেঙ্গলি পার্টিতে আপনাকে স্বাগত জানাচ্ছি। নমস্কার সবাইকে। আচ্ছা, এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি পাশের যে গলি, সেই গলি দিয়ে ক্রস করে আপনার বাড়িতে আসতে হয়, এবং একসময় আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কালো পতাকা দেখিয়েছিলেন। এক সময় কেন, রোজ দেখাচ্ছি। রোজ মানে চিৎকার চেঁচামেচি করে বেশ কঠিন ভাষায় সমালোচনা করছি রোজ। একদিন করে বন্ধ হয়ে গেছে নাকি? কিন্তু ভয় লাগছে না যে এই গলি দিয়েই তো আপনাকে আসতে হয়? না না, এই প্রশ্ন সবাই আমাকে করেছে। ভয় কেন লাগছে? অ্যাকচুয়ালি ওদের ভয় লাগছে আমি এখানে আছি বলে। উল্টে দিয়েছি আমি আসার পরে না। ওরা আমাকে চেষ্টা করেছিল এই রাস্তাটা ছেড়ে দাঁড়ান, এখানে গাড়ি দাঁড়াবে না, গ্রিল টেনে। এখন গিয়ে দেখো তুমি, আমার দিকটা পুরো পরিষ্কার, আমার গাড়ি দাঁড়িয়ে আছে, তুমি আরো 4টে গাড়ি আনো ওখানে দাঁড় করাবে, পুলিশ কিচ্ছু বলবে না। পুলিশরা অ্যাকচুয়ালি দেখো, ওরাও তো মানুষ, ওদের কিছু করার নেই। ওরা চাকরির ইয়েতে পড়ে ওপরওয়ালার চাকরির চাপে, ওপরওয়ালার চাপে ওরা কিছু কিছু মানে কাজ করতে বাধ্য হয়। ওরাও তো মানুষ। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দে আর ভেরি কোঅপারেটিভ। আর আমি একদম কঠিন ভাষায় বলে দিয়েছি যে আমার দিকটা আমার বাড়িটা তো ভিতটা 150-এর 130 বছরের কনস্ট্রাকশন। এই যে দেয়াল টেয়াল এগুলো 130 বছর আগে। মেঝেটা দেখো কালো, কোনো বাড়িতে এরকম মেঝে পাবে না। নর্থের দিকে কিছু পাবে। তা সেইখানে ওদের আমি যথেষ্ট মানে কড়া ভাষায় কন্ট্রোলে রেখেছি। আর ভয় আমি পাই না, ওরা পায়। ওই অফিস টফিসে গিয়ে এখানে তোলামুলেদের চোর ঘুরে বেড়াচ্ছে, ওদের জিজ্ঞেস করো ডাক্তারবাবু আছে আপনার ভয় লাগছে কিনা, ওরা বলে ভয় লাগছে। আচ্ছা, এই গতকাল দেখা গেল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে তিনি সভা করেছেন এবং তিনি সেই সভা মাঝপথ ছেড়ে চলে এলেন। যে অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় করছেন যে মাইকিং চালিয়ে মাইকিং শুরু করা হয়েছে বিজেপির পক্ষ থেকে, আমাকে প্রচার করতে দেওয়া হচ্ছে। আমি দেখেছি ঠিক তার আগে যে আমি দেখেছি ওই ক্লিপটা। আমি জিনিসটাও জানি। ব্যাপারটা হচ্ছে মাইকের ওভারল্যাপিং হয়ে গেছে, সেটা হতেই পারে। কিন্তু যেহেতু উনি নিয়মিত 10 বছর 11 বছর যতদিন আছে ততদিন নিয়মিত অভদ্র আচরণ করে এসছেন সবার সঙ্গে, ভয় পেয়ে লোকে এখন এটা করতো না। ওরে বাবা এই বাড়ি, ওখানে কিছু করা যাবে, ওরে বাবা এই বাড়ি, এখানে কিছু করা যাবে না। এই ভয়টা আমার এলাকায় অ্যাটলিস্ট আমি ভেঙে দিয়েছি। আর বাকি আমি একজনের কথাই বলবো না, আমি পুরো বিজেপি পার্টির কথাই বলবো। যেভাবে নেতারা ওকে আক্রমণ করেছে, আর এখানে শুভেন্দুবাবু যেভাবে আক্রমণ করেছে, আর আমি জানি আমার ব্যাকআপ রয়েছে, শুভেন্দুবাবুর সঙ্গে রেগুলার যোগাযোগ হয়। আর শুভেন্দুবাবুর সঙ্গে এমন এমন লোকের যোগাযোগ আছে না, যাদের নাম শুনলে অনেকে, সে ছোটবেলায় সিনেমায় বলতো না শোলেতে, যে जब बच्चा रोता है तो माँ कहते हैं कि सो जा बेटा नहीं तो गब्बर आ जाएगा। তো গাব্বার টাব্বার এদের ঘাড়ে পড়েছে এখন। তোলামূল ছেঁচড়া মানে কি বলবো, চটি চাটা সব দলদাস এদিকে পুড়ে মুড়ে খায়। কিছু লোক বেশি টাকা বানিয়েছে, ওদের ঘাড়ে এখন বাঘ পড়েছে। যে ওদের অবস্থা বেসিক্যালি খুবই খারাপ। আর আমার রাস্তা আমি পরিষ্কার করে নিয়েছি, আমার বাড়িতে কারণ হাত দেয় সে সাহস নেই। আর আমি কন্টিনিউয়াস অ্যাজিটেশন করে দেবো যতদিন না ওই চেয়ার ফাঁকা হয়ে আমাদের থেকে কেউ বসছে। সুস্থ সহজ দেশ একটা যখন হবে, তখনই আমি নিশ্চিন্তে নিদ্রা যাব। গতকালের যে ঘটনা দেখলাম বিকেল বেলায়, যখন পূর্ণা সিনেমা হল থেকে এক মিনিট, এটা বলে নি। ওই মাইক্রোফোনের ওভারল্যাপটা যেটা, সেটা উনি নিয়মিত সবাইকে ডিস্টার্ব করেছেন বলে ওর মনে হয় ডিস্টার্ব করছে, হয়তো ডিস্টার্ব করেনি। ওভারল্যাপিং হয়েছে সেটা ব্যাপার না, সব তো পারমিশন নিয়ে করতে হচ্ছে। গতকালও আমার বাড়িতে শুভেন্দুবাবুর আসার কথা ছিল, পারমিশন হয়নি, আসতে পারেননি। আজকেও নাকি পারমিশন ওভারল্যাপ হয়েছে, উনি আজকেও আসতে পারলেন না। দুদিন ধরে আমি বসে রয়েছি। এখানে আসলে আশা করি উনি আমার মার সঙ্গে একটু দেখা করবেন। মা এখন নড়তে পারেন না, উঠতে পারেন না, অসুস্থ। মাও আশা করে আছে শুভেন্দুবাবু আসবে, এখানে পাড়ার লোক আশা করে আছে, আর আমরা আশা করে আছি একসঙ্গে একটু মন্দিরে গিয়ে পুজো দেবো। উল্টো দিকে তেজপল্লী মন্দির।
আর ওর ডিস্টারবেন্স তো শুরু হলো, উনি নিয়মিতভাবে ডিস্টারবেন্স জানিয়ে গেছেন। আমি পাটুলিতে থাকি, গতকাল রাত্রি 1টার সময় কি 1:30টার সময়, কারণ আমি কালকে খুব রাত করে ফিরেছি, এক জায়গায় গিয়ে বন্ধুদের সঙ্গে আড্ডা মারছিলাম, ভবানীপুরের একটা সভা সেরে এমন একটা বোমা ফেটেছে তুমি ধারণা করতে কোথায়? পারবে না। পাটুলিতে কোথায় ফেটেছে আর কি করে বুঝবো, বেশ দূরেই ফেটেছে, হয়তো পুকুরের ওপারে ফেটেছে, আমার ফ্ল্যাটটা তো পুকুরের পিছনে। আমার বিছানা অবধি কেঁপে উঠেছে, আমার স্ত্রী চমকে গেছে, সিম্বা আমার ডগ আছে না, ও লাফিয়ে উঠে মানে খুঁজে পাচ্ছে না, ভাইব্রেশন অফ রিয়েল একটা ডেভাস্টেটিং বোমা। তুমি বললে বলে আমার এখন মনে পড়লো, ওইসব বোমা ওর প্রশ্রয়ে চারিদিকে, এই যে আচ্ছা খবর তো শুনছি চারিদিকে বোমা পাওয়া যাচ্ছে, খবরে বোমা পাওয়া যাচ্ছে, শুনতে পাচ্ছ? বোমা ফেটেছে কোথাও একটা, আরেকটা কোন সালতা মনে নেই স্থানে বোমা ফেটেছে, আরো কিছু স্থানে বোমা পাওয়া গেছে। এইবার ওদের চরম দুর্ভাগ্য অপেক্ষা করছে, কারণ একদিনে তো এক মাঘে শীত যায় না, না একদিনে বছর যায় না। এবং উনি ওই ডিস্টারবেন্সটা করেছেন, এখন বুঝতে পারছেন এই ডিস্টারবেন্স ঘাড়ে এসে গেছে এবং ওর পক্ষে আর এটা এড়িয়ে বাঁচা সম্ভব নয়। সত্যি কথা বলতে কি, আমি খুব দুষ্টু লোক, কিন্তু দুষ্টু ছেলে ছিলাম, এখন তো লোক হয়ে গেছে, আমি কিন্তু খুব দুষ্টু লোক। আমি হলে না ওর প্রতিটা সভা কেটে দিতাম, আমি ওর প্রতিটা সভা কেটে দিতাম। আমি তো বলবো শুভেন্দু টুভেন্দু সব ভদ্রলোক, সুকান্ত বাবু, শ্রমিক বাবু, শুভেন্দু বাবু, মোদিজি, এরা সব বিশিষ্ট ভদ্রলোক। আমি কিন্তু বেশ দুষ্টু লোক। আমি হলে ওর প্রত্যেকটা সভা ঘেটে দিতাম, রাতের ঘুম কেড়ে নিতাম, যেরকম উনি 10 বছর তোমাদের সবাই রাতের ঘুম কেড়ে নিয়েছে। আচ্ছা, এই যে শুভেন্দু বাবুকে আসতে দেওয়া হচ্ছে না আপনার বাড়িতে, সেটা কি শুধুমাত্র এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি রয়েছে? হ্যাঁ, ওইসব কোথা থেকে সব অলিখিত নিয়ম। আগে আমাকেও বলা হয়েছিল যেখানে গাড়ি দাঁড়াবে না, আমি গ্রিল সব সরিয়ে দিয়েছি। এক রাতে আমার মা পড়ে গিয়ে ইমিডিয়েট হসপিটালাইজ করতে হয়, সেই থেকে মা আর উঠে দাঁড়াতে পারেননি। সেই দিন অ্যাম্বুলেন্সকে ওরা এখানে দাঁড়াতে দেয়নি, এত ওর স্পর্ধা, অ্যাম্বুলেন্স গিয়ে সামনে দাঁড়িয়েছে। আমি বেরিয়ে ওদের এমন বলেছিলাম না যে লজ্জা করে না মশাই, কিছু একটা পরীক্ষা দিয়ে এটা পাশ করে একটা চাকরি জোগাড় করেছেন, আর এখানে সারা রাত বসে বসে চোরটাকে পাহারা দিচ্ছেন। আমার এই তো ক্যামেরায় বলছি, সবাই শুনছে, আমি বলছি তো, আমার মেসেজটা পরিষ্কার। চোর বললে তাড়া করলেই কি হবে ভাই? প্রমাণ হয়নি, এটা বলতে পারো, প্রমাণ হয়নি বলে আমাকে ওরা পাল্টা চ্যালেঞ্জ করতে পারে। প্রমাণ দেবো, তখন প্রমাণ দেবো, আমি বলবো বিলগুলো দেখো এই বাড়িটা কি করে তৈরি হলো, সেটা আমরা তৈরি আছি। কিন্তু আমার গাড়ি দাঁড়াতে দেওয়া হতো না। ইভেন এত সাহস, ওই অশান্তিনিকেতন বলি আমি, শান্তি আমি বলবো না, ওটা অশান্তিনিকেতন, একটা পাড়ার পাপ ওটা হয়ে দাঁড়িয়েছে। ওইখানে দাঁড়িয়েছি, সিকিউরিটি অফিসার সে মস্তান কমান্ডো এসে বলছে আপনি একটু রাস্তাটা ছেড়ে দাঁড়ান। আমার সঙ্গে ওরকম ভাবে কথা বললেন, আমি থ্রেট কালচারটা মেনিয়ে না, তুমি জানো তো। থ্রেট বললে আমার মাথা গরম হয়ে যায়। থ্রেট কি দেবে, থ্রেট কি দেবে? আপনার বাড়ি, আপনি প্রায় 150 বছরের পুরনো আপনার এই বাড়ি, ভিতটা 150 বছর, 130 বছরের বাড়ি, কনস্ট্রাকশন হ্যাঁ। সব 130। আপনি এখান থেকে ছোটবেলা বড় হয়েছেন, হ্যাঁ, পড়াশোনা জন্মেছি। করেছেন, হ্যাঁ। আপনার কিভাবে? ওরা জানে নাকি? অসভ্যদের কি জ্ঞান আছে নাকি? ওদের তো একটা কি বলবো, একটা অত্যন্ত নিম্ন মেধার নিম্ন রুচির ছেলে কোটি কোটি টাকা কামিয়ে বসে আছে, ওদের কি কোনো জ্ঞান আছে নাকি ভাই? ওদের তো কোনো জ্ঞান নেই, তাই জন্য জানে না। আমি জানিয়ে দিয়েছি আমি কে। এখানে আমার বাড়ি অনেক বেশি পুরনো, এখানে কোনো রকম কিচ্ছু করা যাবে না। বেশ কিছুদিন ধরে আপনি অন্য জায়গায় থাকছিলেন এবং এই মুহূর্তে আপনি আবারও কি তাহলে ভবানীপুরে ফিরে এসেছেন? ভবনপুরে তো আমি রয়েছি, ভবনপুরে রয়েছে, আমার মা থাকেন তো এখানে। আমি ছেড়ে চলে গেছি, কে বলেছে? আমার স্ত্রীর একটু প্রবলেম আছে বলে, আর আমাদের বাড়ির ভেতরে লিফট বসানো যায়নি, পুরনো বাড়ি বলে আমি একটু ওপরটা অ্যাভয়েড করি। আমাদের 3 তলায় শোবার ঘর, এটা 1 তলা, তো 2 তলায় মা থাকেন, 3 তলায় শোবার ঘর। কাজের লোক থাকে 24 ঘন্টা, 2-3টে লোক আমাদের বাড়িতে থাকেন, তারা মাকে দেখাশোনা করেন। আমি রেগুলার যাতায়াত করি, পাটুলি থেকে এখানে প্রায় চলে আসি, এখানে পার্ক করে। আর আমার স্ত্রী এসেও মাঝে মাঝে থাকেন, তখন আবার ঠিকঠাক করে দিয়ে যান। আমি এখানে এসে গেছি এবং এখানেই থাকবো, মা থাকে এখানে, এটা আমার বাড়ি তোরে বাবা। আপনি একটা লাইভ করছিলেন যেখানে আপনি বলছিলেন যে এইটা স্টোর থাকবে, মানে কেউ যদি ছাপ্পা ভোট দিতে যায় তাহলে সেটা ধরা পড়বে এবং 1 বছর ধরে স্টোর থাকবে হ্যাঁ। কলকাতা এবং দিল্লিতে। বিষয়টা কি? এই বিষয়টা হচ্ছে ইভিএম, এটা বুঝতে হবে। এটা আমি তো জানতাম না, আমিও তো এসব নতুন শিখছি। তবে ইভিএম এটা, ওই যে আমাদের আছেন না যিনি মিস্টার সুব্রত গুপ্ত, হ্যাঁ, এখন শুনলাম ও আমারই ব্যাচ, কিন্তু উনি আইআইটি, আমি এনআরএস মেডিকেল কলেজ, আমার ব্যাচের ব্যাচমেট, মানে আমারই ব্যাচ, আমাদের কাছাকাছি বয়স। উনি তো একটা দারুণ একটা মানুষ, দারুণ সুব্রত বাবু। ওর থেকে আমি শুনলাম, উনি শেখালেন একটা চ্যানেলে, উনি ইন্টারভিউতে বলছিলেন যে এই যে ঘরের কোণে ধরো সিসিটিভি রয়েছে, তো সব ঘরের কোণে ওখানে বুথে সিসিটিভি থাকবে, আর ভোটটা ধরো ওই কোণায় যদি সিসিটিভি থাকে, আমাদের ভোটে এরকম কাভার থাকবে, আমি এখানে ঢুকে
এটা টিপবো বোতাম। হুম। কিন্তু এই যে আমি যাচ্ছি আমি আসছি, ও যাচ্ছে ও আসছে, তুমি যাচ্ছ তুমি আসছো, এটা সব রেকর্ড থাকছে। তো বুথে কত ভোট হয় আমি জানি না, সে 1000 ভোট হলো, 1000 যাতায়াত কিন্তু তোলা রইলো, 1 বছরের জন্য স্টোর রইলো। অ্যাডভান্টেজটা কি? এবার আমার নাম করে এই ছেলে বসে আছে, ও যদি ওই তোলামূল তৃণমূল ধরে নিচ্ছি আর কি, মজা করে আর কি, মানে এটা কিন্তু মানে জাস্ট এক্সাম্পল। হ্যাঁ, ও তো ভালো ছেলে না, ও যে দুষ্টু ছেলে ভাবলো আমার ভোটটা দিয়ে দেবে, দাও। আচ্ছা, এবার কি হলো, আমি যখন যাব তখন আমাকে বলবে আপনার ভোট তো পড়ে গেছে, রজত ব্যানার্জির লিস্ট থেকে আমার নাম নেই, হুম। মেরে দিয়েছে দুষ্টু। এবার তখন ছেড়ে দিচ্ছে। হ্যাঁ, তখন আমার বেরিয়ে আসতে হবে, কিন্তু ওর ছবিটা ধরা থাকবে, ও তো মারতে হবে, ইভিএম এ তো ওইটার মধ্যে রয়েছে। হুম। এতেও একটা মিসকনসেপশন হয়েছে। আমার এক বাম বন্ধু, এরা তো সব পণ্ডিত লোক, কিন্তু একটা কি কলকাতার একটা ডেঞ্জারাস ডিজিজ আছে ওয়েস্ট বেঙ্গলের, কি বলতো ডেঞ্জারাস ডিজিজ, সবাই সবকিছু জানে। হুম। আমার মাঝে মাঝে নিজেই মনে হয় আমি কিছু জানি না। হুম। তা সেরকম একটা সব জানতা সিপিএম বাম অতি বাম যাই হোক, সে হঠাৎ বললে এটা তো খুব ডেঞ্জারাস, তার মানে তো গণতন্ত্রটাই এই রইল না। হুম। গণতন্ত্রটা কেন রইল না, কি আমি কোথায় ভোট দিলাম সেটা জানা হয়ে যাবে লোকের। হুম। তা আমি বললাম উল্টো বুঝলি রাম, বলে আমি প্রতিবেদনটা সঙ্গে সঙ্গে করলাম, যাতে আমি একটু এক্সপ্লেন করে দিলাম ওয়ার্নিংটা। হুম। ওয়ার্নিংটা হচ্ছে, আবার বলছি, এইখানে এইটা হচ্ছে পুরো ভোটের কার্ড, মানে অ্যাজিউম দিস ইজ এ কার্ডবোর্ড, পুরো এই অবধি আমার নাক অবধি আমার মাথাটা হয়তো দেখা যাবে, বুথের লোকেরা অন্য পাশে বসে থাকবে, কেউ দেখতে পাবে না আমার দেয়ালের দিকে পিট করা, যে আমি এদিকে ভোটটা কোনো দিচ্ছি। সিসিটিভি নেই, উল্টো দিকে সিসিটিভি, হুম। কিন্তু আমার মুভমেন্টটা ট্রেসড হবে। ওই যে আমি পিছন ঘুরে আসলাম, হুম। আমি এখানে দাঁড়ালাম, কে ভোট দিচ্ছে ওটা তো তোলা দরকার। হুম। Definitely. এইটাই তো, হ্যাঁ, তোলামূল জিহাদি নিম্ন মেধা বুঝতে পারে, বুদ্ধি কম তো, খালি চেঁচিয়ে যে মাস্তানি করেছে এতদিন, হুম। এইবার চারদিক দিয়ে যে ঘিরে ফেলেছে। এবং এই ইভিএম এ মেশিন যারা করেছে, এই হ্যাকিং নিয়ে একটা প্রশ্ন উঠেছে, এটা খুব ইম্পর্টেন্ট, জেনে রাখো, জেনে রাখলে ক্ষতি কিছু নেই। হ্যাক করে দিচ্ছে ওকে, অশিক্ষিত তো, কম্পিউটার স্পেলিংটাও জানে না বোধ হয়। ইভিএম এ হ্যাকিং এই দুটো লিখতে বললি তো পেন ফেন ভেঙে যাতা কাণ্ড হবে। যাই হোক, আমি বলে দিচ্ছি, হ্যাকিং করা সম্ভব নয়। ইভিএম এ মেশিনটা এটা স্ট্যান্ড অ্যালোন সিস্টেম। হুম। এটার সঙ্গে ইভিএম মেশিনের কি ডিফারেন্স, এইটা কিন্তু ইন দ্য এয়ার কানেক্টেড আছে। তুমি যদি হ্যাকার হও, আমার ফোনটা হ্যাক করতে পারবে, কারণ আমি ইন্টারনেটে কানেক্টেড, হুম। আমি ডিজিটালি কানেক্টেড। আমি কোথাও গেলাম আমার লোকেশনটা দেখাবে, আমি যদি না খুব সতর্ক হই, সব কিছু সুইচ অফ করা আছে, তাহলেও হ্যাক করা যাবে, কারণ এআই এখন সাংঘাতিক। হুম। ইউল নট বিলিভ, আমরা যে বসে কথা বলছি, ফোনটা আমার পাশে রয়েছে, এআই তে Goes up. কোথাও সমস্ত মানে জানা যাচ্ছে, কিন্তু যে তুলিকা বলে একটি মেয়ের সঙ্গে ডক্টর ব্যানার্জি বসে হরিশি মুখার্জি রোডের এই কর্নারে কথা বলছে, এভরিথিং ইজ, কিন্তু ওইটা স্ট্যান্ড অ্যালোন সিস্টেম। ওটা একটা সেই মানে কি বলবো ক্যালকুলেটরের মতো জিনিস, হুম। যেটা আলাদা, ওটাকে ওর মধ্যেই ডেটাটা থাকবে। হুম। ওকে, ক্যালকুলেটরে তুমি যেমন কি হিসেব করলে 100 ইন্টু 100 ওটা লেখা রইলো, স্টোর হয়ে গেল। আর ওটা চিপটা যে ইউজ হয়, মাইক্রোচিপ তখন সব, হুম। ওইটা ওয়ান্স অনলি ইউজ চিপ, অনলি ওয়ান্স, কাছে ওটা রিউজ হবে না, ডেটা লিক হবে না, এবং অত্যন্ত সিকিউর অবস্থায় হবে। আচ্ছা, বুঝতেই পারছো তারা কত বুদ্ধিমান, যেসব ছেলেমেয়েরা, তোমাদেরই মতো ছেলেমেয়েরা যারা তোমরা ডেভেলপ করেছো এই জিনিস, তারা প্রচন্ড বুদ্ধিমান। সেটা ভেবেই তারা তৈরি করে। তা সেইটা ধরতে পারেনি, ভেবেছে ভয় দেখিয়ে ওদিকে এসআইআর ভয় পাচ্ছে কেন। আচ্ছা, একটা কথা বলো, যে ধরো আজকে আমাকে সামহাও পুলিশ বললো যে আপনার বাড়িতে একটু সার্চ করতে হবে, আমি চ্যালেঞ্জই করবো না, করো সার্চ। আলমারির চাবি দেবো, না আলমারির চাবি দেখে নাও, আমার কি আছে, হয়তো একটা আংটি আছে, একটা সোনার দুল আছে, আর হয়তো কিছুটা টাকা আছে, আর তো কিছু নেই, কাজে আমি সার্চ করতে ভয় পাবো কেন? আমাকে যদি বলে কিছু কোয়েশ্চেন করবো, ইন্টারভিউ করবো, আমি ভয় পাবো কেন? তাই না? কিন্তু যে চোর, যার কিছু লুকানো আছে ওপরে, সে তো গেল। এসআইআর ওই জন্য ভয় পেয়েছিল, আজকে এতদিন ধরে এসআইআর হতে দেবো না। এবার কতজনে বলেছিল, কেউ বললো গলায় দড়ি দেবে, কেউ বললো কলসি হাঁড়ি নেবে, কেউ বললো ধর্মতলার মোড়ে ফাঁসিতে ঝুলে পড়বে। অবশেষে তো এসআইআর এসআইআর হলো, কিছুই দেখলাম না। আমি ভেবেছিলাম একটু শোক মিছিলে যাবো, ফুল টুল ডোনেট করবো, হ্যাঁ, অগরু ধূপ টুপ জ্বালিয়ে দেবো, আসে পাড়ার ছেলেদের দিয়ে দেবো যে একটু দিয়ে দে, কেউ তো কিছু করলো না, পোস্টমর্টমও হলো না। এসব ফকরামো জিনিস এখন ধরা পড়ে গেছে। এখন কি হয়েছে, লজ্জায়, সত্যি কথা বলতে কি, আমি যদি এরকম কাণ্ড করে ফেলতাম না, আমি তোমায় মুখ দেখাতে পারতাম না, আমার মেয়ে ফোন করলে আমি কথা বলতে পারতাম না, আমার ছেলে কথা বললে আমি লজ্জায় পড়ে যেতাম। সো এইটা যে অবনতি ঘটিয়েছিল, সমাজের অবক্ষয় তলানিতে ঠেকিয়েছে, এইটা আজকে আর মানে টেনে তুলতে পারছে না, মিথ্যা কথা আর বোঝা হয়ে গেছে। আচ্ছা, এই এসআইআর প্রসঙ্গে একটা কথা মাথায় এলো, সেটা হচ্ছে নির্বাচন কমিশনের তরফ থেকে আমরা জানতে পেরেছি প্রায়
এই ভবানীপুর কেন্দ্রে, যেহেতু 8টা ওয়ার্ড নিয়ে বিধানসভা কেন্দ্র ভবানীপুর, সেখানে 50,000 নাম বাদ গেছে, যার মধ্যে প্রায় 10,000 নাম হচ্ছে 77 নম্বর ওয়ার্ড। আচ্ছা, এই 77 নম্বর ওয়ার্ড থেকে প্রত্যেকবারেই তৃণমূল কংগ্রেস লিড পেয়ে এসেছে। আচ্ছা। এর কারণটা কি, যেহেতু 77 নম্বর ওয়ার্ডটা হচ্ছে খিদিরপুর এরিয়ার মধ্যে পড়ে, সেই কারণেই কি? আর কি বলবো, তুমি বলে দিয়েছো সব, আমি হেসে বলে দিই। কি ব্যাপার, কি মজা, তাই না? ওই আলাদিনের দৈত্য কোথায়, দৈত্য কোথায়, দৈত্য কোথায় নেই, দৈত্যটা একটা বোতলের মধ্যে বন্দি, যেই ছিপিটা খুলেছে জিম বেরিয়েছে, ওইটা ছিল এসআইআর, মৃতগুলো সব লুকিয়ে ছিল ওতে। যে পেরেছে শেখ মোল্লা, মোহাম্মদ মোল্লা, বাবলু, কাবলু, টাবলু, হ্যাঁ, গুড্ডু মুড্ডু, সব গুলো গিয়ে খুব ভোট দিয়েছে। কি যেতাম, জিতিয়েছি দিদিকে। হ্যাঁ, এখন বোঝ, ভোটটা কার দিয়েছে? আমার দাদুর ভোট দিয়েছে, আমার ঠাকুমার ভোট দিয়েছে, তোমার জ্যাঠার ভোট দিয়েছে, ওর কাকার ভোট দিয়েছে। তারা হয়তো নেই, মারা গেছে, কেউ হয়তো বাইরে থাকে। আমার ভোট তো বহুবার পড়েছে। আমি গতবার এসে আমার ভোটটা বন্ধ করে দিয়েছিলাম, যে আমি আর ভোট কোনোদিন দেবও না, আমার ভোট দরকার নেই, বন্ধ করে গেছিলাম। এখন মুশকিল হয়ে গেছে কি, আর চুরির মেটেরিয়ালও নেই। তো তুমি খুব মাথা ঠান্ডা করে আসলে আজকে আমার বাড়িতে চুরি করবে, এসে দেখছো কিছুই নেই, একটা বিস্কুট, একটা নুনের কৌটো আর 2 বোতল জল রয়েছে। কি লজ্জার ব্যাপার ভাবো। এই তৃণমূল কংগ্রেস কি এখন বুঝে গিয়েছে যে এবার তারা হারছে? তার কারণ আমি জানি না ওইটুকু বুদ্ধি আছে কিনা। অনুব্রত মণ্ডল তিনি বলছেন যে 92%-এর বেশি যে ফার্স্ট ফেজ গেল, সেখানে ভোট পড়েছে, সে কারণে অলওয়েজ এই দেখেছি। 92%-এর বেশি হলে সেটা অ্যান্টি গভর্নমেন্ট হয়ে যায়। এবং বাইরন বিশ্বাসকেও গত 2 দিন আগে বলতে দেখা গেল, আমি হারছি, বিজেপি জিতুক, সিপিএম জিতুক, শামসেরগঞ্জ, ফারাক্কা, এই মালদা মুর্শিদাবাদের যে বিধানসভা কেন্দ্রগুলো রয়েছে তারা হারছে, এমনটা বলছেন। মানে তাদের কি কোনো জায়গায় মনোবল ভেঙে যাচ্ছে, বা তারা বুঝতে পারছে? দেখো, তাহলেও বুঝবো কি যে একটু বুদ্ধি আছে। যেমন সে পিপু ফিসু ছিল না, ভীষণ পুড়ে, পিঠ পুড়ে যাচ্ছে, ফিরে এসো বলে পুড়ে গেল আগুনে। তাই এদের যদি ওইটুকু বুদ্ধিও থাকে যে হেরে গেছি, তাহলে এখন থেকে আর গুন্ডামি, বদমাইশি, রাহাজানি, মেয়েদের সামনে বলতেও খারাপ লাগে, ধর্ষণ ইত্যাদি নোংরা কাজগুলো করতে একটু ভয় পাবে। আর ওই যাদের নাম বললে না, ওরা কি ধরনের পার্সোনালিটি, আনবিলিভেবল, যে আমাদের ভারতবর্ষের পার্লামেন্টে বা লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে আমরা ওই ধরনের লোককে ভোট দিয়ে পাঠাই। যারা ভোট দিচ্ছে সেটা তাদের দুর্ভাগ্য, তাদের ওইটুকু শিক্ষিতও করা হয়নি। আর ওর কথার কোনো মানে বুঝতে পারি না। আর কে যে কোনটা এআই করে দিচ্ছে, কি করে দিচ্ছে। তবে আমার বুদ্ধিতে মনে হচ্ছে, আমি এক্সপার্ট নই, অফকোর্স আমি স্ট্যাটিস্টিশিয়ান নই, আমি এক্সপার্ট নই, আমার বুদ্ধিতে মনে হচ্ছে হুড়হুড় করে যখন অত লোক গেছে, একটা রাগের সঙ্গেই গেছে। আমার মনে হয় না এই জেহাদি মহিলা, যে যাকে শুভেন্দু বলে খালা মমতা, খালা মমতার জন্য কেউ নেচে নেচে গিয়ে ভোট দিয়েছে বলে আমার মনে হয় না। এত ভোট পড়েছে, ওখানেই ও শেষ হয়ে গেছে। কথাবার্তা অসংলগ্ন হয়ে যাচ্ছে, ভুলে যাচ্ছে, মাইক্রোফোন হয়ে যাচ্ছে, স্টেজ ছেড়ে পালাচ্ছে, প্রত্যেকটি কথা অসংলগ্ন। আমার শেষ প্রশ্ন, আমি যখন আপনার বাড়ি আসছিলাম ভবানীপুরে, তখন বিভিন্ন জায়গায় পোস্টার দেখতে পেলাম যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন এবং তার শাড়িতে অ আ ক খ গ ঘ লেখা রয়েছে এবং শিক্ষার বার্তা দিচ্ছেন। এখন কি হয়েছে জানো, একটা দিক দিয়ে আমি ওই মহিলার কাছে কৃতজ্ঞ। সবাই ছোট ছোট রিল দেখে, অনেকে পাঠায়, আমার স্ত্রী মাঝে মাঝে দেখেন, আমরা দেখি। কারণ এখন না কয়েকজনকে খুব মিস করি, সেটা উনি পুষিয়ে দিয়েছেন। নামগুলো বলবো? যেমন ভানু, জহর, অনুপ, রবি, চিন্ময়, সন্তোষ সন্তোষ দত্ত, এই ধরনের, তুলসী চক্রবর্তী, বিউটিফুল, মানে যারা সব মানে কমেডিয়ান, তারা সিরিয়াস বার্তা হাসির মধ্যে দিয়ে দিচ্ছে। আর এই একদম যখন হাসাচ্ছে পেটে খিল ধরে যাচ্ছে, সে মাসিমা মালপু খামু টাইপের। ভানুর একটা কথা বলা, মানে রবি ঘোষের একটা কথা, যে মানে এই নাও ভার ধরে রেখো সার, এই যে ব্যাপারটা, উৎপল দত্ত, তাই না, এরকম এরকম করেছে একই, ওইগুলো তো এখন মিস করি। এখন তো ওরকম অভিনেতা খুব একটা নেই, কতগুলো সত্যি রকমের ভার রয়েছে, উনি একাই পুষিয়ে দেন। বেশ বেশ দেখে একটু হাসি, কি বলতে চাইছে। হ্যাঁ, হয়তো চাঁদকে বললো সান, সূর্যকে বললো মুন, ওটা গর্বের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে এবার ওবার। আর পিছনে ল্যাজ নাচছে অগণিত কুকুর। আমি যখন যাই, যে কিছু কুকুরকে আমি খেতে টেতে দিই রাস্তায়, আমি যখনই যাই না, ওরা আমাকে স্ট্যান্ডিং ওভেশন দেয়, ওরকম দাঁড়িয়ে, আর পিছনে সব হাসছে, সব বসে রয়েছে। ওরা কারা আমার একটু জানতে ইচ্ছে করে, কি লজ্জা লাগে না? মানে লজ্জাটা কোথায় গিয়ে ঠেকেছে। হ্যাঁ, একটা বিখ্যাত সঙ্গীত শিল্পী, সেগুলো আমি দিদির জন্য ওই, আরে বাবা কদিন বাদে আর তোমার গান এমনিই কেউ শুনবে না, দিদির কৃপায় বেঁচেছিলে, তোমার কিছু করা নেই, স্টেজটায় অন্তত যেও না ভাই, ছেড়ে দাও, কেরিয়ারটা বাঁচাও, করে তো খেতে হবে নাকি।
সন্ধ্যা মুখার্জি তো না যে দেখতে লোক আসবে, আরতি মুখার্জিও না যে এমনি পায়ের দোলন নিতে আসবে, আর আশা বসলেও না যে বাড়িতে ফটো রাখবে। কাম অন, হ্যাভ সাম সেন্স। ওসব ননসেন্সের গ্রুপ। চাটুকার, দলদাস নিয়ে বিজনেস, এখন দলদাসগুলোও কেটে গেছে, পুলিশদের ট্রান্সফার হয়ে গেছে, ডেন ভেঙে গেছে, টিম পুরো ভেঙে গেছে। কাজে এই গেম জেতা তো দূরের কথা, মান রক্ষা করা মুশকিল হয়ে যাবে। যতটা মান, মান বলে কিছু নেই, অপমানটাও রক্ষা করা মুশকিল হয়ে যাবে, এত নিচে গেছে। দেখা যাক। আচ্ছা, আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে ভবানীপুর কেন্দ্রে আপনার ভোট পড়ে যেত, আপনি দিতেন না, এবং 2021-এ এসে আপনি বন্ধ করেছেন। হুম। 2026-এ কি আপনি এখানকার ভোটার রয়েছেন? না না না, আমি তো ভোটার, ভোটিং রাইটস থাকলে তাহলে তো আমি এমপি এমএলএ ইলেকশনও দাঁড়াতে পারতাম। আমি তো যেহেতু আমি ব্রিটিশ সিটিজেন, আমি ভোট দিতে পারি, এটা আমার গণতান্ত্রিক অধিকার বলে আমি তোমাদের সামনে ক্যামেরা বসে কথা বলছি। কারণ আমার সাদাকে সাদা, কালোকে কালো, আমার বাড়িতে আগুন লাগছে, আমার মেয়েকে টেনে নিয়ে গিয়ে টুকরো করে দিয়েছে, এটা বলার অধিকার আমার আছে। আমি প্রতিবাদ করছি। এত টিচারের চাকরি নেই, ডিএ মেরেছে, সবকিছু, সবাই, এদের সবাইয়ের জন্য, সবাইয়ের হয়ে আমি প্রতিবাদ করছি। ভোট আমি দিতে পারবো না, একটা ভোটে কিছু যায় আসে না, বিপুল ভোটে জিতবে বিজেপি, বিপুল ভোটে জিতবে। আমি আর আমার স্ত্রী ভোটদান করতে পারবো না। আমার মাও খুব অসুস্থ, উনি পুরো শয্যাশায়ী, উঠতে পারেন না, জাস্ট বসতে পারেন, সাপোর্ট লাগে। মাও ভোট দিতে পারবে না, বলেছে আমাকে এসব থেকে মুক্তি দে। আমি মাকে মুক্তি দিয়েছি। মার ওই লোক আসা, এই আসা, ওতে মার খুব অসুবিধা। দু একটি মানুষ যারা মাকে শ্রদ্ধা করে তারা দেখা করতে আসে, সেইটুকুই উনি দেখা করেন, তার বাইরে উনি আর কথাও বলেন না, বেশি দেখাও করেন না। কাজে ওইটাও আমি কাটিয়ে দিচ্ছি। আমার বাড়ি থেকে কোনো ভোট নেই, আমার পূর্বপুরুষদের যত ভোট টোট সেগুলো সব ছিল কিন্তু লিস্টে, এবার কাটিয়ে দেওয়া হয়েছে। একেবারেই অসংখ্য ধন্যবাদ আপনাকে এতক্ষণ টাইম দেওয়ার জন্য। এই মুহূর্তে তিনি ভোটার নন, তিনি ব্রিটিশ সিটিজেনশিপ তার রয়েছে, তবে এই বাংলার মানুষের জন্য কিছু করতে চান এবং এই বাংলার মানুষ যাতে পাশে দাঁড়ান, যাতে এই বিজেপিকে সাপোর্ট করে যে এই দুর্নীতিপরায়ণ যে সরকার রয়েছে সেই সরকারকে উৎখাত করার জন্য এই মুহূর্তে বদ্ধপরিকর রজত শুভ্র বন্দ্যোপাধ্যায়। আপনারা এতক্ষণ দেখছিলেন বেঙ্গল লিবার্টি। এই ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। www.bengalliberty.com এ আপনাদের জন্য রয়েছে সমস্ত খবর সাজানো, স্বাধীন কাছেহীন গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ানো। জয় হিন্দ, বন্দে মাতরম।